আপনারা শুনছেন আধার 48। এই ফয়সাল, শুনেছিস পাশের গ্রামে নাকি আগামীকাল রাতে সার্কাস খেলা হবে। খেলাটির ভেতরে নাকি নায়িকা পূর্ণিমাও আসবে, তোর ক্রাশ, তোর প্রিয় নায়িকা। যাবি নাকি দেখতে? নায়িকা পূর্ণিমা আসবে? আরে হ্যাঁ বেটা, তোর সাথে আমি কি কখনো মিথ্যা কথা বলেছি? কিন্তু একটা কথা আমার মাথায় আসে না বন্ধু, এত নতুন নতুন নায়িকা থাকতে তুই কেন এত আগের একটা নায়িকা পূর্ণিমাকে পছন্দ করিস? আমি তখন পারভেজকে বলি, দেখ মামা, যতই নতুন নতুন নায়িকা বের হোক না কেন, তারা যতই সুন্দরী হোক না কেন, আমার কাছে তো আমার প্রিয় নায়িকা পূর্ণিমা সব থেকে সেরা। ঠিক আছে, এসব আমার বোঝে লাভ নেই বাবা। এখন তুই বল, যাবি কিনা সার্কাস খেলা দেখতে? হ্যাঁ মামা, যাব না মানে অবশ্যই যাব। কিন্তু ফয়সাল, সার্কাস খেলা কিন্তু আমাদের পাশের গ্রাম কার্তিকপুরে হবে। আর খেলাটি শুরু হবে আগামীকাল রাতে 9টা বাজে, আর শেষ হবে 2টা বাজে। এখন ভেবে দেখ যাবি কিনা, কারণ তুই তো রাতের বেলা ঘরের বাইরে বের হস না, অনেক ভয় পাস। আমি তখন বলি, দেখ মামা, এতদিন ভয় পেয়েছি ওইটা আলাদা বিষয়, কিন্তু আমার প্রিয় নায়িকা আমার এত হাতের কাছে এসে ফিরে যাবে, আর আমি তাকে চোখের দেখাও দেখতে পারবো না, সেটা তো হয় না বন্ধু। আমি অবশ্যই যাব, যতই রাত হোক না কেন আমি সেখানে যাব। আর সার্কাস খেলার ভিতরে ঢুকে আমার প্রিয় নায়িকা পূর্ণিমার সাথে দেখা করব। ঠিক আছে, তাহলে সেই কথাই রইল। কিন্তু পারভেজ, আমরা সেখানে যাব কি করে? আরে সেটা নিয়ে তুই চিন্তা করিস না, আমার বাবার ভ্যান গাড়িটা আছে না, সেই ভ্যান গাড়ি নিয়ে 2 বন্ধু চলে যাব পাশের গ্রামে সার্কাস খেলা দেখতে। আবার খেলা দেখে ফিরে আসব রাতের বেলা সেই ভ্যান গাড়ি নিয়ে। আমি বাবাকে বলে রাখবো যেন সে তার ভ্যান গাড়িটা আমাদেরকে দেয়। তাহলে সেই কথাই রইল। এখন তুই তোর বাড়িতে যা, আমি আমার বাড়িতে যাই। আগামীকাল রাতে আমরা যাচ্ছি কার্তিকপুরে। পারভেজের থেকে বিদায় নিয়ে আমি আমার বাড়ির দিকে হাঁটা দিই। আমার নাম ফয়সাল, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আমার কোনো ভাই বোন নেই। আমি অন্য কিছুতে ভয় পাই না, শুধুমাত্র জিন, পরি, ভূত, পিশাচ এগুলোতে অনেক বেশি ভয় পাই। আমি যখন ছোট ছিলাম, আমি রাতে ঘুমাতে চাইতাম না। দাদু আমাকে জিন পরির কিছু ভয়ানক গল্প শুনিয়ে ঘুম পাড়াতো, কিন্তু সেই ভয়টা যেন বড় হওয়ার পরেও আমার মনে গেঁথে গেছে। এখনো আমি অনেক ভয় পাই, তাই সন্ধ্যের পর আমি ঘরের বাইরে বের হই না। তবে আগামীকাল তো আমাকে যেতেই হবে, কারণ আমার প্রিয় নায়িকা পূর্ণিমা আমার গ্রামের পাশের গ্রামে আসবে। আমি ছোট থেকেই পূর্ণিমা আপুকে অনেক বেশি পছন্দ করি। তার সব কয়টা মুভি আমি দেখেছি, তার অনেকগুলো ছবি আমার ঘরের দেয়ালে লাগানো। এক কথায় বলতে গেলে আমি তার পাগলা ভক্ত। আজকে রাতে আমার ঘুম হবে না, এত খুশি লাগছে, এত খুশি আমি আমার জীবনে কখনো হইনি। আগামীকাল রাতেই আমি আমার পছন্দের নায়িকা পূর্ণিমার সাথে সামনাসামনি দেখা করতে পারবো। এই কথাটা ভাবতেই যেন আমার অনেক ভালো লাগছে। পরের দিন বিকেলবেলা আমি খুব সুন্দর করে নিজেকে গোছগাছ করি। প্রিয় নায়িকা পূর্ণিমার সাথে দেখা করতে যাব, 4টিখানি কথা নাকি। আমি আমার আলমারি থেকে আমার পছন্দের রং লাল রঙের একটা টি শার্ট পরি, তার সাথে কালো রঙের একটা জিন্স, আর পায়ে পরি একজোড়া সাদা কনভার্স। সবকিছু মিলিয়ে একটা নায়ক নায়ক ভাব। রেডি হয়ে আমি বাড়ি থেকে বের হয়ে আমার বন্ধু পারভেজকে ফোন দেই। হ্যালো পারভেজ, কোথায় তুই? তুই না বললি আমরা বিকেলবেলা পাশের গ্রামে যাব সার্কাস খেলা দেখতে? আমি তো রেডি হয়ে গেছি, তুই কোথায়? ফোনের ওপার থেকে পারভেজ আমাকে বলে, বন্ধু, আজকে আর কার্তিকপুরে যাওয়া হবে না, আমি বাবাকে নিয়ে ঢাকা যাচ্ছি। আসলে হঠাৎ করেই বাবার শরীরটা খারাপ হয়ে গেল, আমি যেতে পারবো না রে, কিছু মনে করিস না। না না, ঠিক আছে, তুই সাবধানে যাস, আর কিছু হলে আমাকে জানাবি ফোন দিয়ে। তবে পারভেজ, তুই যদি কিছু মনে না করিস, তোদের বাড়ি থেকে কি আমি তোর বাবার ভ্যান গাড়িটা নিতে পারি? ফয়সাল, তুই ভ্যান গাড়ি দিয়ে কি করবি? তুই কি একা একা কাতিপুর যাওয়ার প্ল্যান করছিস নাকি? ঠিকই ধরেছিস বন্ধু, আমি একা একাই যাব, কারণ এই সুযোগ আমি আর কখনোই পাবো না। কিন্তু ফয়সাল, তুই তো রাতের বেলা একা একা কোথাও যাসনি, আর এই প্রথম এত রাতে আবার ফিরবি কি করে? তুই ভয় পাবি না তো? দেখ মামা, আমি এখন অনেক বড় হয়েছি,
তাছাড়া আমি আমার প্রিয় নায়িকাকে দেখার জন্য এতটুকু তো করতেই পারি। তুই শুধু তোদের বাড়ি থেকে ভ্যান গাড়িটা নেওয়ার পারমিশন দে। ঠিক আছে ফয়সাল, তুই নিয়ে যা, সাবধানে যাস, আর রাতের বেলায় সাবধানে ফিরবি। তুই চিন্তা করিস না, চাচার কিছু হবে না। ফোনটা কেটে আমি পারভেজের বাড়ির দিকে হাঁটা দেই চাচার ভ্যান গাড়ি আনার জন্য। সেই ভ্যান গাড়িতে করেই আমি রওনা করব। মনে মনে ভাবছিলাম, একা একা যাওয়াটা কি ঠিক হবে সার্কাস খেলা দেখতে? কারণ সার্কাস খেলাটা শেষ হবে রাত্র 2টা বাজে। এত রাতে আমি পাশের গ্রাম থেকে আমাদের গ্রামে ফিরবো কি করে? তখন আমি একটা পরিকল্পনা করি। আমি মনে মনে ভাবছিলাম, সার্কাস খেলার ভিতরে ঢুকেই আমার প্রিয় নায়িকা পূর্ণিমাকে দেখেই আবার রওনা করব। গভীর রাতে আমাকে আর আমার গ্রামে ফিরতে হবে না। এই কথা ভাবতে ভাবতেই আমি পারভেজদের বাড়িতে চলে আসি। পারভেজের বাড়ির ভিতরে এসে আমি দেখতে পাই চাচার ভ্যান গাড়িটা গাছের সাথে বাঁধা। আমি এই বাঁধনটা খুলে দিই, তারপরে সেই ভ্যান গাড়ি নিয়ে রওনা করি আমাদের পাশের গ্রাম কার্তিকপুরের উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে কার্তিকপুর যেতে 1 ঘন্টা সময় লাগে। কার্তিকপুর এসে আমি দেখতে পাই এখন ঘড়িতে বাজে রাত 8টা। এখনও 1 ঘন্টা বাকি সার্কাস খেলা শুরু হতে। আমি দেখতে পাই সার্কাস খেলার উদ্দেশ্যে কার্তিকপুরের মাঠে অনেক বড় একটা মেলা বসেছে। সেই মেলাতে অনেক ধরনের দোকানপাট বসেছে। আমার পকেটে ছিল 500 টাকা। সার্কাস খেলার টিকিট কাটার জন্য 400 টাকা লাগবে, বাকি থাকবে 100 টাকা। আমি ভাবি 100 টাকা দিয়ে মেলা থেকে কিছু না কিছু কিনে নিয়ে বাড়িতে যাব। আমি মেলাতে ঘুরতে শুরু করি, দেখছিলাম কি কিনা যায়। তখনই আমি দেখতে পাই অনেক বড় একটা চুড়ির দোকান মেলার ভেতরে। সেই দোকানের ভেতরে অনেক রং বেরঙের চুড়িগুলো ঝুলছে, আর সেখানে অনেক মানুষের ভিড়। কিন্তু আমার তো কোনো প্রিয় মানুষ নেই, তা আমি কার জন্য চুড়ি কিনব? আমি যখন চুড়ির দোকানের পাশ দিয়ে হেঁটে আসতেই যাব, তখনই আমার চোখে পড়ে একটি খুব সুন্দর মেয়ে, যে কিনা সেই চুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে ছিল নীল রঙের একটা শাড়ি। মেয়েটির মুখে ছিল অদ্ভুত একটা মায়া। এত মায়াবী মুখ কখনো আমি দেখিনি। আমি দেখতে পাই মেয়েটি এক পলকে সেই চুড়ির দোকানের দিকে তাকিয়ে আছে। সেই চুড়ির দোকানের মাঝে এতগুলো চুড়ির ভিতরে এক জোড়া নীল চুড়ি, যেটার দিকে সেই মেয়েটি তাকিয়ে আছে। আমি বুঝতে পারি সেই মেয়েটির ওই নীল রঙের চুড়িটা অনেক পছন্দ হয়েছে, তবে তার কাছে টাকা নেই। আমি সিদ্ধান্ত নেই সেই মেয়েটিকে ওই নীল রঙের চুড়িগুলো কিনে দেব। তাই আমি সেই মেয়েটির দিকে এগিয়ে যাই আর তার কাছে গিয়ে বলে, কিছু মনে না করলে আমি কি আপনার সাথে কথা বলতে পারি? মেয়েটি আমার দিকে তাকায়, তারপর আমাকে বলে, এই, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আমি হাসতে হাসতে বলি, এ কেমন কথা? অবশ্যই আমি আপনাকে দেখতে পাচ্ছি। কেন আমি আপনাকে দেখতে পারবো না শুনে? আপনি কি কোনো জিন পড়ি নাকি? মেয়েটি তখন আমাকে বলে, সত্যি আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আজব তো, আপনি কি আমার সাথে মজা করছেন? মেয়েটি তখন বলে, হ্যাঁ আসলে, হ্যাঁ আমি আপনার সাথে মজা করছি। বলুন কি বলতে চান? আমি তখন বলি, দেখুন, অনেকক্ষণ ধরে আমি ওই দূর থেকে আপনাকে দেখছি। আমি লক্ষ্য করলাম আপনি ওই নীল রঙের চুড়িগুলোর দিকে তাকিয়ে আছেন। আপনার বোধহয় সেই চুড়িগুলো অনেক পছন্দ হয়েছে, তাই না? কিন্তু সেই চুড়িগুলো কেনার মতো টাকা এখন আপনার কাছে নেই। মেয়েটি তখন আমাকে বলে, দেখুন, আমি পাশের গ্রাম থেকে এই গ্রামে এসেছি সার্কাস খেলা দেখার জন্য। আমার কাছে যতগুলো টাকা ছিল সবগুলো টাকা আমি মেলাতে ঘুরে নষ্ট করে ফেলেছে। আমি যখন ওই নীল রঙের চুড়িগুলো দেখি আমার কাছে অনেক ভালো লাগে। আমার নীল শাড়ির সাথে ওই চুড়িগুলো আমাকে অনেক মানাবে। তাই ভাবছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু ভাগ্যটা এতই খারাপ যে একটা টাকাও নেই যে আমি চুড়িগুলো কিনব। আমি তখন মেয়েটিকে বলি, আল্লাহ পাক যদি কারো ইচ্ছে পূরণ করতে চায় তাহলে কারো না কারো সাহায্যে সেই ইচ্ছেটা পূরণ করে। ধরে নেন আমাকে আল্লাহ পাক আপনাকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। আপনি যদি কিছু মনে না করেন, আমি সেই চুড়িগুলো কিনে আপনাকে উপহার দিতে পারি। জানি এখন আপনি মনে মনে আমাকে খারাপ ভাববেন, কিন্তু বিশ্বাস করেন আমি শুধু আপনাকে সাহায্য করতে এসেছি, তাছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। মেয়েটি তখন আমাকে বলে, ঠিক আছে, যেহেতু আপনি নিজে থেকে আমাকে সাহায্য করতে চাচ্ছেন তাহলে আমাকে ওই চুড়িগুলো কিনে দেন। আমি মেয়েটিকে বলি, এখনই আমি কিনে নিয়ে আসছি, আপনি এখানে দাঁড়ান। এটা বলে আমি সেই চুড়ির দোকানের দিকে এগিয়ে যাই।
সেখানে যাওয়ার পর আমি চুড়িওয়ালা ভাইকে বলে, এই যে দোকানদার, ওই নীল রঙের চুড়িগুলো আমাকে বের করে দেখান তো। সে আমাকে চুড়িগুলো বের করে দেখায়। ভাই, এই চুড়িগুলো কত টাকা পড়বে? ভাইজান দেখেন, দামাদামি করতে পারবেন না, এমনিতেই অনেক রাত হয়ে গেছে, সার্কাস খেলা শুরু হয়ে যাইব। আমিও কিন্তু সার্কাস খেলা দেখুন, কারণ প্রিয় নায়িকা পূর্ণিমা আইব। আপনি যদি নেন তাহলে একদম 70 টাকা রাখা যাইব, এর বেশি বা এর কম 1 টাকাও হইব না। যদি ভালো লাগে তাহলে নিতে পারেন, নইলে যাইতে পারেন। না না ভাই, আমি নেব, আপনি আমাকে এইগুলো দিয়ে দেন। এনেন, টাকাটা রাখেন। আমি চুড়িগুলো নিয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখি যে জায়গার ভেতরে আমি মেয়েটাকে রেখে এসেছি, সে মেয়েটা এখন সেখানে নেই। আমি চারিপাশে মেয়েটাকে খুঁজতে শুরু করি। আমি দেখতে পাই মেলার একটি অংশে সেখানে একটা অন্ধকারের ভেতরে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। আমি মেয়েটির কাছে গিয়ে বলে, আপনি এখানে এসে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটি তখন আমাকে বলে, আসলে সারাদিন মেলাতে এত ঘুরেছি যে মাথা ব্যথা করছে, তাই এখানে নিরিবিলি জায়গা, এখানে এসে দাঁড়ালাম। আমি তখন সেই মেয়েটিকে বলে, এই ধরেন, আপনার চুড়িগুলো আপনি রাখেন। মেয়েটি বলে, এত কষ্ট করে আমার জন্য চুড়ি কিনে নিয়ে এলেন, এখন এই চুড়িগুলো যদি আপনি নিজ হাতে আমাকে পরিয়ে দিতেন তাহলে আমার অনেক ভালো লাগতো। না না, মাফ করবেন, আমি নিজ হাতে আপনাকে চুড়িগুলো পরিয়ে দিতে পারবো না, আপনি নিজে নিজেই পরে নেন। আমার জানেমান যদি জানতে পারে আমার সাথে আপনাকে দেখে, তাহলে আমাকে মেরেই ফেলবে। এই কথা শুনে মেয়েটি আমাকে বলে, তার মানে আপনার সাথে আপনার ভালোবাসার মানুষ এখানে এসেছে ঘুরতে, তাই তো? আরে না, আমার কোনো ভালোবাসার মানুষ নেই। আসলে আমি আমার প্রিয় নায়িকা পূর্ণিমার কথা বলছি, তাকে দেখার সুযোগ হয়েছে। আজকে রাতে সার্কাসে সে আসবে। সে যদি কোনো না কোনোভাবে দেখে ফেলে আমি আপনার সাথে কথা বলছি, তাহলে সে রাগ করতে পারে। আসলে আমি ছোট থেকেই তার পাগলা ভক্ত, আমি তাকে অনেক ভালোবাসি, তাই তার জায়গাটা অন্য কাউকে দিতে চাই না। আপনি কিছু মনে করবেন না। এটা বলে আমি মেয়েটির হাতে চুড়িগুলো ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যাই। আমি টিকিট কেটে সার্কাসের ভেতরে প্রবেশ করি, কিন্তু সার্কাসের ভেতরে প্রবেশ করে জানতে পারি সেই সার্কাসে নায়িকা পূর্ণিমা আসবে একেবারে শেষের দিকে। এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ আমি তো পরিকল্পনা করেছিলাম সার্কাসের ভিতরে ঢুকেই নায়িকা পূর্ণিমাকে দেখে সাথে সাথে আবার গ্রামের দিকে রওনা করব। কি আর করার, উপায় না পেয়ে আমি সার্কাসের ভেতরে একটা চেয়ারের উপরে বসে পড়ি। কিছুক্ষণের ভেতরেই সার্কাস খেলা শুরু হয়। কখন যে নায়িকা পূর্ণিমা আসবে এটাই ভাবছিলাম। দেখতে দেখতে রাত 2টা বেজে আসে। শেষের দিকে নায়িকা পূর্ণিমা স্টেজে উঠে আসে। তাকে দেখে আমি চিৎকার করে বলি, আমি আপনাকে ভালোবাসি, এই যে আমার প্রিয় নায়িকা। নায়িকা পূর্ণিমাকে ছবিতে দেখতে যতটা না সুন্দর, তাকে সরাসরি দেখতে তার থেকে বহুগুণ বেশি সুন্দর। এখনও তাকে এত ফিট লাগছে যে যে কোনো ছেলে দেখে তার প্রতি ক্রাশ খাবে। তার উপর থেকে আমি চোখ সরাতে পারছিলাম না। আমার কথাগুলো সে শুনতে পাচ্ছিল না, কারণ যখন নায়িকা পূর্ণিমা সেই স্টেজের উপরে উঠে আসে সবাই একসাথে চিৎকার দিতে শুরু করে, তাই আমার কথাগুলো সে শুনতে পারে না। সার্কাস খেলা শেষ হয়, আমি সার্কাস খেলার ভেতর থেকে বের হয়ে আসি, কিন্তু মনটা অনেক খারাপ ছিল। আমি যে তাকে ভালোবাসি বলার পরেও সে শুনতে পারলো না, কারণ এতগুলো মানুষ ছিল। ভ্যান গাড়িটা নিয়ে আবার রওনা করি আমাদের গ্রামের উদ্দেশ্যে। এখন রাত 2টা বাজে, আল্লাহ জানে কি করে আমাদের গ্রামে ফিরব। আমি আমার একটা ছোট লাইট ভ্যান গাড়ির সামনের অংশে বেঁধে দিই, যেন সেই লাইটের আলোতে আমি রাস্তা দেখতে পাই। 1 থেকে 20 মিনিট ভ্যান গাড়ি চালানোর পর আমি দেখতে পাই রাস্তার পাশে একটি বুড়ো মহিলা দাঁড়িয়ে আছে। সে তার হাত দিয়ে আমার কাছে সাহায্য চাইছে। আমি আমার ভ্যান গাড়িটা তার কাছে নিয়ে দাঁড় করাই। তারপরে আমি সেই দাদিমাকে বলি, আপনি এত রাতে এখানে কি করছেন? আমি দেখি সেই বুড়ো মহিলার পরনে একটা অনেকদিন আগের কাপড়, আর তার হাতে একটা বাজারের ব্যাগ। তার বয়স অনেক হয়ে গেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তখন সেই বুড়ো মহিলা আমাকে বলে, দাদু ভাই, আমার বাড়িটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ, ওই রাস্তার পাশে ওইখানে। আমার মেয়ে শিমুলতলিতে থাকে, আমার মেয়ের শ্বশুর বাড়ি। হঠাৎ করে ফোন দিয়ে বলল তার নাকি শরীরটা অনেক খারাপ, আমাকে যেতে বলল। আমাকে তো যেতেই হবে।
তাই উপায় না পেয়ে এত রাতেই রওনা করেছে। কিন্তু রাস্তায় এসে দেখে একটাও গাড়ি নেই। কি আর করব, তাই গাড়ি না পেয়ে এখানে দাঁড়িয়ে আছে। তখনই দেখি তুমি আসছো, তাই তোমাকে দাঁড় করালাম। দাদু ভাই, আমাকে নিয়ে যাবে? তুমিও তো শিমুলতলিতেই থাকো, তুমি আমাকে নিয়ে যাও না। ও, এই ব্যাপার, ঠিক আছে দাদিমা, উঠে আসুন, আমার ভ্যান গাড়ির উপরে উঠে আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তখন সেই বৃদ্ধ মহিলা আমার ভ্যান গাড়ির উপরে উঠে বসে। আমি আবারও ভ্যান গাড়ি চালাতে শুরু করি। তবে এবার আমার কাছে ভ্যান গাড়িটা অনেক ভার মনে হচ্ছিল আমি অনেকগুলো জিনিস আমার ভ্যান গাড়ির উপরে উঠিয়েছে। কিন্তু একজন সাধারণ বৃদ্ধ মহিলা এত ভার কি করে হয়, আমি এটা তেমনভাবে মাথায় নিই না। আমি কষ্ট করে হলেও ভ্যান গাড়িটা চালাতে শুরু করি। কিছুক্ষণ ভ্যান চালানোর পর আমি আমার নাকে একটা দুর্গন্ধ পাই। মনে হচ্ছিল অনেক দিনের পচা কোনো মাংস আমার ভ্যানের উপরে আমি তুলেছে। এত বিচ্ছিরি একটা দুর্গন্ধ, আমি বমি করে করে দেব এমন একটা ভাব। তখনই আমার কানে আসে ভ্যানে থাকা সেই দাদি কিছু একটা চাবাচ্ছে, কিছু একটা খাচ্ছে, কিছু একটা খাচ্ছে সে, এমনটা শব্দ আসছিল। আমি তখন সেই বৃদ্ধ মহিলাকে বলে, দাদিমা, আপনি কি খাচ্ছেন? কিন্তু আমার কথায় সেই বৃদ্ধ মহিলা কিছুই বলে না। আমি আবারও তাকে প্রশ্ন করি, এই যে দাদিমা, আপনি কি খাচ্ছেন? কিন্তু সে এবারও কিছু বলে না। আমি এবার ভ্যান গাড়িটা থামাই। ভ্যান গাড়ি থামিয়ে আমি নেমে সেই দাদির দিকে ঘুরে তাকাই। আমি দেখি সে আমার দিকে পিঠ দিয়ে ওই দিকে ঘুরে কিছু একটা খাচ্ছে। আমি তখন তাকে আবারও বলি, এই যে দাদিমা, আপনি কি খাচ্ছেন? তখন সে বিরক্ত হয়ে আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখি এবার তার চোখগুলো যেন লাল টকটকে। তার হাতে একটা কিছু, সে ওই ব্যাগ থেকে বের করে কিছু একটা খাচ্ছে, কিছু একটা মাথা মনে হচ্ছে। আমি তখন তাকে বলি, এই আপনি কি খাচ্ছেন? তখন সেই বৃদ্ধ মহিলা আমাকে বলে, তোকে আমি কিছু করতে চাইনি, শুধু বলেছিলাম আমাকে তোদের গ্রামে নিয়ে যা, কিন্তু তুই আমাকে শান্তিভাবে খেতেও দিলি না। এই দেখ আমি কি খাচ্ছি, নে নে খা, তুইও খা। এটা বলে সে আমার দিকে সেই জিনিসটা ছুঁড়ে মারে। আমি তখন আমার ভ্যানে থাকা সেই লাইটের আলোতে দেখতে পাই আমার পায়ের কাছে একটা পচা কুকুরের মাথা। সেই কুকুরের মাথাটাকেই সে এতক্ষণ লাগিয়ে খাচ্ছিল। তখন সে বৃদ্ধ মহিলা বলেন, তুই তো আমাকে এই মাথাটা খেতে দিলি না, এখন আমি তোর মাথা খাবো, তুই দাঁড়া। এটা বলে সে ভ্যান থেকে নেমে দাঁড়ালো আর আমার দিকে ছুটে আসতে শুরু করলো। আমি তখন অনেকটা ভয় পেয়ে যাই। আমি বুঝতে পারি এটা কোনো সাধারণ মানুষ না। আমি তখন দিক বিদিক না পেয়ে আমি দৌড়াতে শুরু করি। কোন পথে দৌড়াচ্ছি, কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না, কিন্তু চাঁদের আলোতে অল্প কিছু দেখা যাচ্ছিল। আমি দৌড়াতে শুরু করি, অনেকক্ষণ লাগিয়ে আমি দৌড়াচ্ছিলাম। আমি অনুভব করতে পারি আমার পেছন পেছন সেই বৃদ্ধ মহিলাটাও দৌড়াতে দৌড়াতে আসছে আর আমাকে বলছে, দাঁড়া দাঁড়া, আমার ক্ষুধা লেগেছে, এই দাঁড়া। আমি অনেক ভয় পাচ্ছিলাম, আমি আরো অনেক জোরে দৌড়াতে শুরু করি। একটা সময় আমি কিছু একটার সাথে ধাক্কা খাই, আমি মাটিতে পড়ে যাই। আমি তো ধরেই নিই আজকেই আমার শেষ রাত, আমি বোধহয় এখানেই মারা যাব। ঠিক তখনই আমি চাঁদের আলোতে দেখতে পাই আমি যার সাথে ধাক্কা খেয়েছি সে তো সেই মেয়েটি যাকে আমি সেই মেলার ভিতরে দেখেছিলাম। ওই যে নীল রঙের শাড়ি পরা, যাকে আমি নীল রঙের চুড়ি কিনে দিয়েছিলাম। তখন সেই মেয়েটি আমার কাছে এসে বলে, এই উড়ে গেলেন দেখি, উঠেন, উঠে আসেন। সে তখন তার হাত দুটো আমার দিকে বাড়িয়ে দেয়। আমি তার হাত ধরে মাটি থেকে উঠে আসি। তখন সেই মেয়েটি আমাকে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি যতক্ষণ আপনার কাছে আছি সেই বৃদ্ধ মহিলা আপনার কিছু করতে পারবে না। কিছুক্ষণের ভেতরে আমি দেখতে পাই সেই ভয়ানক বৃদ্ধ মহিলা আমাদের কাছে চলে এসেছে। কিন্তু সে যখন দেখে আমার পাশে সেই মেয়েটি দাঁড়ানো, এটা দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। আমি তখন সেই মেয়েটিকে বলি, সে আপনাকে দেখে পালিয়ে গেল কেন? তখন সে মেয়েটি বলে, দেখুন, এটা কোনো সাধারণ মানুষ ছিল না, আপনার এত রাতে ভ্যান গাড়িটা থামানো মোটেও উচিত হয়নি। আজকে যদি আমি সঠিক সময় না আসতাম তাহলে এই পিশাচটা আপনাকে মেরে ফেলতো। এটা ছিল একটা খারাপ পিশাচ যে কিনা আপনাকে ভয় দেখিয়ে হত্যা করতে চেয়েছিল।
কিন্তু আল্লাহ পাকের সাহায্যে আমি আপনাকে রক্ষা করতে পারলাম। আমি তখন বলি, না না, এমনটা হতে পারে না। সে বিশ্বাস কি করে হতে পারে? আপনি একটু ভেবে দেখুন, সেই মহিলাটা কি করে জানলো যে আপনার বাড়ি পাশের গ্রামে? তখন আমি মনে মনে ভাবি, ঠিকই তো, সেই বৃদ্ধ মহিলা কি করেই বা জানলো যে আমার বাড়ি পাশের গ্রামে? আমি তখন মেয়েটিকে বলি, ঠিক আছে, আমি ধরে নিলাম সেটা যে একটা পিশাচ, কিন্তু আপনি এত রাতে এখানে কি করে এলেন? আর আপনাকে দেখে সেই পিশাচটা কেন পালিয়ে গেল? আমার কথার উত্তরে সেই মেয়েটি বলে, সেই পিশাচটা এই কারণে পালিয়ে গেছে কারণ আমি একজন পরী, আর আমার হাতে সে মরতে চায় না, তাই সে পালিয়ে গেছে। কি? আপনি একজন পরী? আমার সাথে কি আপনি মজা করছেন? তখন মেয়েটি আমাকে বলে, ও মা, আপনার এসব মজা মনে হচ্ছে বুঝি? ঠিক আছে, আমি আপনাকে এখানে রেখে চলে যাচ্ছি। আমি চলে যাওয়ার পর ওই ভয়ানক পিশাচটা এসে আপনাকে নিয়ে যাবে, তারপর আপনাকে মেরে ফেলবে। না না, দয়া করে আপনি কোথাও যাবেন না। আমি বিশ্বাস করছি আপনি একজন পরী। তাহলে আপনিও কি ওই পিশাচের মতো আমার ক্ষতি করতে এখানে এসেছেন? বিশ্বাস করেন, আমার কোনো ভাই বোন নেই। আমি যদি মরে যাই তাহলে আমার বাবা মার কি হবে বলেন? তখন মেয়েটি বলে, আপনি এত বোকা কেন বলেন তো? আমি কি আপনাকে বাঁচিয়েছি মেরে ফেলার জন্য? মেলাতে আপনি আমাকে দেখতে পাচ্ছিলেন, এটা দেখেই তো আমি অনেক অবাক হয়েছি। জানেন, সাধারণ কোনো মানুষ কোনো জিনপরীকে দেখতে পারে না চোখে, যদি না সেই জিনপরী তাকে দেখা না দেয়। কিন্তু আপনি আমাকে দেখতে পারলেন, কি করে দেখলেন আমি বুঝতে পারছিলাম না। কিন্তু এখন বুঝতে পারছি, যাদের রাশি তুলা রাশি হয় আর যারা মানুষদের অনেক সাহায্য করে, তারাই একমাত্র জিনপরীকে চোখে দেখতে পায়। এই কারণেই আপনি আমাকে মেলাতে দেখতে পাচ্ছিলেন। আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি শুধু আপনার সাথে কথা বলতে চাই। আপনি কি আমার বন্ধু হবেন? কি বলবো বুঝতে পারছিলাম না। একজন পরী আমার কাছে এসে আমার বন্ধু হতে চাচ্ছে। এই যে কি হলো, এত চুপ করে আছেন কেন? আমি বললাম আপনি কি আমার বন্ধু হবেন, আপনি দেখি চুপ করে দাঁড়িয়ে রইলেন। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাই, তারপরে ওই পিশাচটা এসে আপনার ঘাড় মোটকাক। না না, আপনি কোথাও যাবেন না, দয়া করে। ঠিক আছে, আমি আপনার বন্ধু হব। আজকে থেকে আপনি আমার বন্ধু, তারপরেও আমাকে রেখে যাবেন না। তখন মেয়েটি বলে, আমার নাম শিউলি পরি, আপনার নাম কি? আমার নাম ফয়সাল। শিউলি পরি তখন আমাকে বলে, দেখুন, আজকে থেকে আমরা দুজন একে অপরের বন্ধু। আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ আমি আপনার সাথে আছি। আসুন, এখন আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেই। আমি শিউলি পরীকে বলি, আপনাকে দেখে আমার ভয় লাগছে না। কেন জানি না, আপনাকে দেখতে এত মায়াবী লাগছে যে মনে হচ্ছে আপনাকে সারাক্ষণ এখানে দাঁড়িয়ে দেখতেই থাকে। দেখে মনে হচ্ছে আপনি যেন কোনো জান্নাতের একটা হুর। আপনি এত সুন্দর কেন? শিউলি পরী তখন বলে, কারণ আমি কোনো সাধারণ মানুষ না, আমি যে একটা পরী, আর পরীরা দেখতে একটু বেশি সুন্দর হয়। এখন আসুন, আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেই। আমি তখন শিউলি পরীকে বলি, কিন্তু বাড়িতে কি করে যাব? ভ্যান গাড়িটা যে কোন পথে রেখে এসেছে সেটাই তো বলতে পারি না। অন্ধকারে কোন পথে যে দৌড়াচ্ছিলাম সেটাও জানি না। এখান থেকে আমাদের গ্রাম কোন পথে সেটাও জানি না। শিউলি পরী তখন আমাকে বলে, আমার তো ডানা আছে, আপনি চাইলে আমি আপনাকে আকাশ পথে আপনার বাড়িতে উড়াতে উড়াতে নিয়ে যেতে পারি। কি আমার সাথে আকাশে উড়বেন? আমি তখন শিউলি পরীকে বলি, আপনার ডানা আছে? কই, আমি তো দেখতে পাচ্ছি না। তখন শিউলি পরী বলে, আমি যখন চাইবো তখনই আমার ডানাগুলো বের হয়ে আসবে, আপনি দেখবেন, ভয় পাবেন না তো? আমি তখন বলি, না, ভয় পাবো না। বললামই তো, আপনাকে দেখে আমার ভয় লাগছে না, মনে হচ্ছে কোনো ফেরেশতা আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন শিউলি পরী বলে, ও তাই নাকি, জানাই ছিল না, এর আগে কখনো এভাবে বলেনি তো কেউ। ঠিক আছে, এখনই আপনাকে আমার ডানাগুলো দেখাচ্ছে। এটা বলে শিউলি পরী বাতাসের সাথে গোল গোল করে ঘুরতে শুরু করে। সে তার রূপ পাল্টিয়ে ফেলে। আমি দেখি এখন সে তার পোশাক পরিবর্তন করেছে। সে এখন খুব সুন্দর একটা সাদা রঙের পোশাক পরা, যে পোশাকটা দেখতে খুবই সুন্দর। তার পেছন দিয়ে সাদা রঙের দুইটি পাখা বের হয়ে এসেছে, যে পাখাগুলো অনেক লম্বা
আর অনেক সুন্দর। শিউলিপুরি এখন আমাকে বলে, কি এখন আমাকে দেখতে কেমন লাগছে? আমি তখন বলি, এখন আপনাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আমার প্রিয় নায়িকা পূর্ণিমার থেকেও বেশি সুন্দর। আমি তো ভেবেছিলাম তার জায়গাটা কাউকে দিতে পারবো না, কিন্তু এখন মনে হচ্ছে আপনি তার থেকেও বেশি সুন্দর। শিউলিপুরি বলে, ধন্যবাদ। এখন আসুন, আমাকে জড়িয়ে ধরুন। কি কি বলছেন? আমি আপনাকে জড়িয়ে ধরবো? কিন্তু কেন? শিউলিপুরি বলে, আমি যখন আপনাকে নিয়ে মাটি থেকে আকাশে উঠতে শুরু করব, আপনি যেন নিচে পড়ে না যান, এই কারণে আপনি আমাকে জড়িয়ে ধরবেন। আমি তখন বলে, আমি কখনো কাউকে জড়িয়ে ধরিনি, বিশেষ করে কোনো মেয়েকে। আমি কি করে আপনাকে জড়িয়ে ধরবো? আমার না লজ্জা করছে। তখন শিউলিপুরি হাসতে হাসতে বলে, আপনার মতো বোকা ছেলে আমি একটাও দেখিনি। আপনার মনটা অনেক ভালো, তাই তো আমি আপনার বন্ধু হতে এসেছি। এটা বলে শিউলিপুরি আমাকে জড়িয়ে ধরে। শিউলিপুরি আমাকে জড়িয়ে ধরার পর আমার খুব ভালো লাগছিল। মনের গভীরে তার জন্য একটা ভালো লাগা সৃষ্টি হচ্ছিল, কিন্তু এটা আমি প্রকাশ করছিলাম না। আমি তাকে যখন জড়িয়ে ধরি, আমার মনে হচ্ছিল তার বুকের ভিতরে আমার একটা শান্তি লুকিয়ে আছে, যে শান্তিটার সন্ধান এতদিন পর আমি পেয়েছি। শিউলিপুরি আমাকে নিয়ে আস্তে আস্তে মাটি থেকে আকাশে উঠতে শুরু করে। আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। শিউলিপুরি আমাকে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি কি আপনাকে উপর থেকে ফেলে দেব নাকি? আপনি আপনার চোখ দুটো খুলতে পারেন। শিউলিপুরির কথা মতো আমি আমার চোখ দুটো খুলে ফেলে আমি নিচের দিকে তাকিয়ে দেখি, এখন আমি মাটি থেকে অনেকটা উপরে। শিউলিপুরি আমাকে নিয়ে উঠছে। আমি চারিপাশটা দেখছিলাম। উপর থেকে চারিপাশ দেখতে এত সুন্দর লাগছিল। আমি তখন শিউলিপুরিকে বলে, কিছু মনে না করলে আপনার হাতে যদি সময় থাকে, তাহলে আমাকে নিয়ে আমাদের গ্রামের নদীর উপর দিয়ে একটু উড়ে যাবেন। আসলে আমি দেখতে চাই আকাশপথে আমাদের নদী দেখতে কত সুন্দর লাগে। শিউলিপুরি তখন বলে, ও এই কথা, এখনই নিয়ে যাচ্ছি আপনাদের গ্রামের নদীর কাছে। এটা বলে শিউলিপুরি আমাকে নিয়ে আমাদের গ্রামের নদীর উপরে চলে আসে। আমি নদীর উপর দিয়ে উড়ে বেড়াচ্ছি। ভাবা যায়, বেশ কিছুক্ষণ আমরা নদীর উপর দিয়ে ঘুরে বেড়াই। এরপর শিউলিপুরি আমাকে নিয়ে আমাদের বাড়ির উঠানে নেমে আসে। আমাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে শিউলিপুরি বলে, এখন তাহলে আমি আসি, আপনি সাবধানে থাকবেন প্রিয় বন্ধু আমার, আবারও দেখা হবে। আমি তখন শিউলিপুরিকে বলি, ঠিক আছে, আমি তাহলে ঘরে চলে যাই, আপনি এখন আসতে পারেন। শিউলিপুরি বলে, এভাবে বলবেন না। আমি কি দেখতে এতই খারাপ যে এভাবে কথা বলছেন? এ মাছিছি, আমি কখন বললাম আপনি দেখতে খারাপ? আপনার মনটা অনেক ভালো, আর আপনি না থাকলে তো আজকে আমি মরেই যেতাম। তখন শিউলিপুরি বলে, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে চাই। আমি বলি, কি কথা বলুন। তখন শিউলিপুরি বলে, দেখুন, আমি আপনাদের পৃথিবীতে থাকি না। পৃথিবীতে আমার দাদার বাড়িতে বেড়াতে এসেছি। আমার দাদা আপনাদের পৃথিবীতে থাকে এখন। সে অনেক বয়স্ক একটা জিন, তার কাছে আমি বেড়াতে এসেছি। আমি অল্প কিছুদিনই আপনাদের পৃথিবীতে থাকব, তারপরে চলে যাব আমাদের পরীদের জগতে। আমি চাই আপনি এই কয়দিন আমাকে সময় দেন। আপনি প্রতি রাতে আমার সাথে ঘুরতে বের হন। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আগামীকাল রাতে আমার সাথে আমার দাদার সাথে দেখা করতে যাবেন। আমার দাদা আপনাকে দেখলে অনেক খুশি হবে। তখন আমি শিউলিপুরিকে বলি, আপনার দাদা, তার বয়স কত? আমার দাদার বয়স 120 বছর। আর আমার দাদার ছেলে মেয়ে কয়জন জানেন? আমার দাদার ছেলে মেয়ে হচ্ছে 592 জন। আর আমার বাবা হচ্ছে 332 নাম্বার। আমি তার ঘরের মেয়ে। আমার দাদার সাথে এখন আর কেউ থাকে না। আমার দাদাও আমাদের সাথে একটা সময় পরীদের দেশে থাকতো, কিন্তু দাদি মরে যাওয়ার পর দাদা সেখান থেকে চলে এসেছে আর একা নিজের মতো করে থাকে এই পৃথিবীতে। আমার দাদা সকলকে তার কাছে আসতে মানা করেছে, কিন্তু আমি তারপরেও আমার দাদার কাছে আসি। আমার দাদা আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, তাই শুধু আমি আসলে সে রাগ করে না। আপনি কি যাবেন আমার সাথে আমার দাদার কাছে? আমি তখন শিউলিপুরিকে বলি, ঠিক আছে, আমি আপনার সাথে আগামীকাল রাতে যাব আপনার দাদার সাথে দেখা করতে। শিউলিপুরি তখন আমাকে বলে, কিছু মনে না করলে আগামীকাল যখন আপনি আমার সাথে যাবেন,
তখন আপনি একটি সাদা পাঞ্জাবি আর একটা সাদা পায়জামা পরবেন, আর সম্ভব হলে মাথায় একটা টুপি পরবেন। আসলে আমার দাদা, সে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নামাজ কালাম পড়েন না। কিন্তু চিন্তা নেই, আপনি আমার দাদার সাথে একবার দেখা করেন, দেখবেন আপনার ভাবনা চিন্তা বদলে যাবে। সে আপনাকে হেদায়েতের পথে নিয়ে আসবে। আমি তখন বলি, ঠিক আছে, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। তখন শিউলিপরি আমার থেকে বিদায় নিয়ে আমাদের বাড়ি ত্যাগ করে। আমিও ঘরে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে আমি আমার বন্ধু পারভেজের সাথে দেখা করি। পারভেজ আমার সাথে দেখা করে বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুই এত রাতে আবারও গ্রামে ফিরে এসেছিস। আমি পারভেজকে বলতেই যাব গতকাল রাতের কথা, তখনই পারভেজ আমাকে বলে, ভ্যান গাড়িটা আমাদের বাড়িতেই পেয়েছে। ভ্যান গাড়িটা এসে দেখি সেই গাছের সাথে বাঁধাই করা, দেখে মনে হচ্ছে পুরোপুরি নতুন। পরিষ্কার করার কি দরকার ছিল? আমি তো এই কথা শুনে অবাক হয়ে পারভেজকে বলি, তোদের ভ্যান গাড়ি তুই পেয়ে গেছিস? আরে হ্যাঁ, বাড়িতে এসে তো দেখলাম গাছের সাথে বাঁধাই করা, আর দেখে মনে হচ্ছে ভ্যান গাড়িটা তুই সুন্দরভাবে পরিষ্কার করেছিস। আমি তখন পারভেজকে বলি, কি বলিস? কিন্তু ভ্যান গাড়িটা তো আমি ওই রাস্তার কাছে রেখে এসেছিলাম, সেটা কিভাবে এলো? আমি তো আরো ভেবেছিলাম তোকে নিয়ে এখন যাব সেই ভ্যান গাড়িটাকে খোঁজার জন্য। তখন পারভেজ বলে, আমি তোর কথার কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? আমি তখন পারভেজকে সব কিছু খুলে বলতে শুরু করি, যা যা গতকাল রাতে হয়েছিল। আসলে পারভেজ আমার ছোটবেলার বন্ধু, তার কাছ থেকে আমি কিছু লুকাই না, আর সেও আমার কাছে কিছু লুকায় না। সব কিছু শুনে পারভেজ আমাকে বলে, কি বলছিস? গতকাল রাতে তোর সাথে একটা পরীর দেখা হয়েছে? যাই হোক না কেন বন্ধু, সেই পরীটা তোর জীবন বাঁচিয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি তখন পারভেজকে বলি, কিন্তু বন্ধু, আমি তো সেই পরীটাকে ভালোবেসে ফেলেছি। সে যখন আমার কাছে থাকে আমার মনে হয় সে আমার ভালোবাসা, সে আমার সব কিছু। সে যতক্ষণ আমার পাশে আছে, আমার শক্তি আমার পাশে আছে, সে আমার ভরসা, সে আমাকে সকল বিপদের হাত থেকে রক্ষা করবে, এমনটাই মনে হয় বন্ধু। তখন পারভেজ আমাকে বলে, কিন্তু বন্ধু, সে তো একটা পরী, সে কি তোকে ভালোবাসবে? আমার মনে হয় তুই তাকে ভালো না বাসলে সব থেকে ভালো হয়। আমি তখন পারভেজকে বলে, জানিস, শিউলি পরী আমাকে নিয়ে তার দাদার সাথে দেখা করতে যাবে। সত্যি? আমি তখন পারভেজকে বলি, হ্যাঁ সত্যি, কিন্তু শেষ রাতের দিকে আমি তাকে নিয়ে আসবো তোর কাছে। পারভেজ বলে, সত্যি? তুই একটা পরীকে আমার সাথে দেখা করাবে? আমি বলি, হ্যাঁ অবশ্যই করাবো, তুই আমার ছোটবেলার বন্ধু। আমি পরী দেখবো আর তুই পরীর সাথে দেখা করতে পারবি না, সেটা তো হবে না। আমি অবশ্যই তোর সাথে সেই পরীটা দেখা করাবো। এটা বলে আমাদের বাড়িতে চলে আসে। আমি রাতের বেলায় শিউলি পরীর কথা মতো একটা সাদা পাঞ্জাবি, একটা সাদা পায়জামা আর মাথায় একটা সাদা টুপি পরে ফেলে। তারপরে অপেক্ষা করতে থাকি কখন শিউলি পরী আসবে। অপেক্ষা করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। কিন্তু গভীর রাতে আমি অনুভব করতে পারি কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আমার কানের কাছে এসে বলছে, কি হলো ফয়সাল, তুমি যাবে না আমার দাদার কাছে? তুমি না কথা দিয়েছো আমার সাথে যাবে? আমি তখন চোখ দুটো খুলে ফেলি। আমি দেখতে পাই আমার মাথার কাছে বসে আছে শিউলি পরী। শিউলি পরী আমাকে বলছে এইসব কথা। আমি ঘুম থেকে জেগে উঠি আর শিউলি পরীকে বলে, এমা, আপনি আমার ঘরে এলেন কি করে? ঘরটা তো ঘরের ভেতর থেকে লাগানো ছিল। শিউলি পরী তখন বলে, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, তোমার বন্ধু একটা পরী, আর পরীদের কোথাও আসার জন্য অনুমতি লাগে না, তারা যে কোনো জিনিসের এপার ওপার হতে পারে। এখন চলো, তুমি না কথা দিয়েছো আমার দাদার সাথে দেখা করতে যাবে? আমি তখন বলি, হ্যাঁ অবশ্যই যাব, চলুন চলুন। আমি আর শিউলি পরী বের হয়ে পড়ি তার দাদার সাথে দেখা করার জন্য। শিউলি পরী আমাকে নিয়ে আকাশ পথে উড়ে যাচ্ছিল। সে আমাকে নিয়ে উঠতে উঠতে আমাদের গ্রামের নদীর কাছে চলে আসে। শিউলি পরী আমাকে নিয়ে নদীর উপর দিয়ে উঠতে শুরু করে। অনেকক্ষণ ওড়ার পর আমি দেখতে পাই দূর থেকে একটা জাহাজ দেখা যাচ্ছিল। যে জাহাজটা নদীর পানিতে ভাসছিল সেটা অনেক বড় একটা জাহাজ ছিল।
শিউলি পরি আমাকে বলে, ওই যে দূরে ওই জাহাজটা দেখছো পানির উপরে ভাসছে, সেই জাহাজের ভেতরেই আমার দাদা থাকে। এই জাহাজটা সাধারণ কোনো মানুষ দেখতে পায় না। তোমার আগে এই জাহাজের উপরে কেউ কখনো আসেনি। কোনো মানুষ এই জাহাজে প্রবেশ করবে এই প্রথমবারের মতো। শিউলি পরি আমাকে নিয়ে সেই জাহাজের ছাদের উপরে উড়তে উড়তে নেমে আসে। তারপরে আমি আর শিউলি পরি সেই জাহাজের ভেতরে প্রবেশ করি। আমি দেখি জাহাজের চারিপাশে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো। শিউলি পরি আমাকে নিয়ে জাহাজের ভেতরে একটা অংশে আসে। আমি দেখি জাহাজের সেই অংশে অনেক বড় একটা মসজিদ। মসজিদটা দেখতে অনেক সুন্দর। সেই মসজিদের ভেতরে একজন বৃদ্ধ লোক নামাজ পড়ছে। সেই লোকটার চেহারা আমি দেখতে পাচ্ছিলাম না, তার পেছনের অংশটাই আমি দেখতে পাচ্ছিলাম। সে খুব সুন্দর একটা সাদা জুব্বা পরে আছে, মাথায় একটা পাগড়ি। সে অনেক লম্বা দেখতে। শিউলি করি আমাকে বলে, আসুন আমরা এখানে বসে অপেক্ষা করি। আমার দাদা নামাজ পড়ছে, নামাজ শেষ হলে সে আমাদের কাছে আসবে। দাদার নামাজ শেষ হওয়ার পর সে আমাদের কাছে আসে। এত মায়াবী মুখ আমি কখনো দেখিনি। সে আমাকে বলে, আমি হচ্ছি শিউলির দাদা। তোমার কথা আমাকে শিউলি অনেকবার বলেছে। তুমি নাকি অনেক ভালো একটা মানুষ। তুমি তাকে সাহায্য করেছ, আর তুমি তাকে দেখতেও পেরেছ। দেখো দাদু ভাই, আমি বুঝতে পারছি তোমার মনটা অনেক ভালো, কিন্তু আমি এটাও বুঝতে পারছি তুমি নামাজ কালাম পড়ো না। এটা বলে সেই বৃদ্ধ জিনটা আমার কাছে বসলো আর আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, দাদু ভাই, আমি জানি তুমি সবাইকে সাহায্য করো, এটা অনেক ভালো একটা কাজ, তবে তোমার এর পাশাপাশি নামাজ পড়া দরকার। দেখো দাদু ভাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার আগে একটা কথা বারবার করে বলেছে, হে আমার উম্মত, আর যাই হোক না কেন কখনো নামাজ ছেড়ে দিও না। নামাজ এমন একটা জিনিস যেটা তোমাকে সত্যর পথে চালনা করবে। নামাজ পড়লে তোমার শরীর সবসময় সুস্থ থাকবে, তোমার মনে একটা শান্তি কাজ করবে, তোমার রিজিকে বরকত হবে। তাই আমার উম্মতেরা কখনো নামাজ ছেড়ে দিও না। এমনটাই বলে গেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো দাদু ভাই, এটা তো 2 দিনের দুনিয়া, আজকে আছি কালকে নেই। তাই বলছি, যদি সম্ভব হয় কাল থেকে নামাজ পড়ো। আমি তখন দাদু ভাইকে বলে, ঠিক আছে দাদা, আমি কাল থেকে নামাজ পড়ব, আমি আপনাকে কথা দিচ্ছি। তখন সেই জিন দাদা এটা শুনে অনেক খুশি হয় আর আমাকে বলে, ঠিক আছে চলো, তোমাদের জন্য আমি অনেক ধরনের খাবার রান্না করেছি, খেতে আসো। আমি তখন সেই জিন দাদাকে বলে, দাদা ভাই, আপনি রান্নাও করতে পারেন? তখন দাদু আমাদেরকে বলে, কি বলছো? যখন শিউলি পরীর দাদি বেঁচে ছিল তখন তো আমিই রান্না করতাম। জানো, সে আমার একমাত্র সাথী ছিল, তাকে আমি অনেক ভালোবাসি। আমি প্রতিদিন নামাজ করে আমার জীবন সাথীর জন্য দোয়া করি। আমার বিশ্বাস আমি মরে যাওয়ার পর তার সাথে আবারও দেখা করতে পারবো জান্নাতে। কথা বলতে বলতে দাদু আমাদেরকে নিয়ে জাহাজের আরেকটি অংশে চলে আসে। আমি দেখি এই অংশে অনেক বড় একটা টেবিল, আর সেই টেবিলের চারিপাশে খুব সুন্দর সুন্দর চেয়ার রাখা, আর সেই টেবিলের উপরে অনেক প্রকারের খাবার রাখা। এত ধরনের খাবার এর আগে আমি কখনো দেখিনি। অনেক ধরনের মাছ রাখা, অনেক ধরনের মাংস রান্না করা, অনেক ধরনের ফল, আরও অনেক কিছু। আমি দাদাকে বলি, এই সব কিছু আপনি নিজ হাতে রান্না করেছেন? দাদা তখন আমাকে বলে, সব কিছুই আমি রান্না করেছি, কিন্তু ওই যে পায়েসটা দেখছো, ওই পায়েসটা আমি রান্না করিনি। সেই পায়েসটি তোমার জন্য রান্না করেছে তোমার প্রিয় বন্ধু শিউলি পরি, সে তোমার জন্য সেটা রান্না করেছে। কিন্তু দাদু ভাই, আমার বিশ্বাস তুমি সেটা খেতে পারবে না, কারণ আমার নাতি এই জীবনে প্রথম কিছু রান্না করেছে, সেটা কি আর খাওয়ার উপযুক্ত হবে? তখনই শিউলি পরি বলে, দাদা তুমি এটা কি বললে? হ্যাঁ মানছি, আমি জীবনে প্রথমবার রান্না করেছি, কিন্তু তাই বলে আমার রান্না এত খারাপ হয়নি। আমি আমার বন্ধুর জন্য নিজ হাতে ভালোবেসে রান্না করেছি, আমার বিশ্বাস সেটা অনেক মজা হয়েছে। আমরা 3 জন খেতে বসি। বিসমিল্লাহ বলে আমি একের পর এক খাবারগুলো খাচ্ছিলাম।
এত মজাদার রান্না আমি কখনো খাইনি। আমি দাদাকে বলি, দাদা আপনার রান্নাগুলো এত মজার, এত মজাদার রান্না আমি কখনো খাইনি জানেন। দাদা বলে, তোমার দাদিও একই কথা বলতো। সব খাবার শেষ করে আমি পায়েসের বাটিটা হাতে তুলে নেই। সেখান থেকে কিছুটা পায়েস আমি খাই। এত মজা হয়েছিল সেই পায়েসটা। শিউলিপরি আমাকে বলে, কি হলো, পায়েসটা খেতে ভালো হয়নি? আমি বলি, বিশ্বাস করো এই পায়েসটা এত মজা হয়েছে, ধরতেই পারছি না যে তুমি প্রথমবারের মতো রান্না করেছ। মনে হচ্ছে তুমি এর আগে অনেকবার রান্না করেছ। খাবার দাবার শেষ করে আমরা বেশ কিছুক্ষণ দাদার সাথে আড্ডা দিই। চলে আসার আগে দাদা ভাই আমাকে বলে, ফয়সাল তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আমার বিশ্বাস তুমি তোমার কথা রাখবে। আমি দাদাকে বলি, দাদা আমি অবশ্যই আমার কথা রাখব। এরপর দাদার থেকে বিদায় নিয়ে শিউলিপরি আমাকে আবারও তার ডানার মাধ্যমে উঠতে উঠতে নিয়ে আসে আমাদের গ্রামে। আমি শিউলিপরিকে বলি, এখন তো আমরা খুব কাছের বন্ধু, এখন যদি আমি আপনার কাছে একটা জিনিস চাই আপনি কি আমাকে দেবেন? শিউলিপরি বলে, আপনার কি চাই বলুন। আমি তখন বলি, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আপনার দাদার সাথে দেখা করব। এখন আপনি আমাকে কথা দেবেন যে আপনি আমার বন্ধু পারভেজের সাথে দেখা করবেন। আসলে আমি গতকাল আমার বন্ধু পারভেজকে কথা দিয়েছি আজ রাতে আপনাকে তার সাথে দেখা করাবো। পারভেজ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমি আপনার বিষয়টাও তাকে জানিয়েছি। তখন শিউলিপরি বলে, ঠিক আছে, আপনি যেহেতু কথা দিয়েছেন আমি আপনার কথা অবশ্যই রাখব। চলুন আপনার বন্ধু পারভেজের সাথে দেখা করতে যাব। আমি শিউলিপরিকে নিয়ে পারভেজদের বাড়িতে আসি। আমি পারভেজের জানালার কাছে গিয়ে তার জানালার কয়েকটা টোপা দেই আর বলি, এই পারভেজ জেগে আছিস? তোকে না বললাম জেগে থাকতে। এই পারভেজ, পারভেজ। পারভেজ জানালা খুলে আমাকে দেখে আমি বাইরে দাঁড়িয়ে আছে। তারপরে পারভেজ বলে, সত্যি তুই এসেছিস? তোর সাথে কি শিউলিপরিও এসেছে? আমি বলি, হ্যাঁ বাবা, শিউলিপরিও এসেছে, আয়। পারভেজ দরজা খুলে বাইরে বের হয়ে এলো। আমি পারভেজের সাথে শিউলিপরির দেখা করিয়ে দেই। শিউলিপরি পারভেজকে বলে, আপনার কথা আপনার বন্ধু আমাকে বলেছে। ফয়সাল বলেছে আপনি তার কত কাছের একজন বন্ধু। আমরা তিনজন অনেকক্ষণ গল্প করি। যখন ভোর হয়ে আসবে তখন শিউলিপরি আমাদেরকে বলে, এখন আমাকে ফিরতে হবে, আগামীকাল রাতে দেখা হবে ইনশাল্লাহ। শিউলিপরি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায় আকাশপথে উড়তে উড়তে। শিউলিপরি চলে যাওয়ার পর আমি পারভেজের সাথে তার বাড়িতেই ঘুমিয়ে পড়ি। সেদিনের পর থেকে প্রতি রাতেই শিউলিপরি আমার সাথে দেখা করতে আসে। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা আরও গভীরে যেতে শুরু করে। একদিন আমি আর শিউলিপরি ঘুরতে বের হয়েছে। ঠিক হঠাৎ করে আকাশ কালো হয়ে বৃষ্টি নামতে শুরু করে। আমি আর শিউলিপরি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা অনেক মোটা বটগাছের নিচে আশ্রয় নেই। চারিপাশে বৃষ্টি পড়ছিল, আকাশ চমকাচ্ছিল। শিউলিপরি আমাকে বলে, এখন আমরা কি করে ফিরব? এখন যদি বাইরে বের হই তাহলে তো আমরা ভিজে যাব। এই বৃষ্টিতে ভিজাটা মোটেও ঠিক না, তার থেকে ভালো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। আমিও শিউলিপরিকে বলি সেটাই ভালো হবে। চারিপাশে বৃষ্টি পড়ছিল, অনেক ঠান্ডা একটা পরিবেশ। আমাদের দুজনের শরীরেই অনেক ঠান্ডা লাগছিল। শিউলিপরি আমাকে বলে, আমি শুনেছি একে অপরকে জড়িয়ে ধরলে নাকি ঠান্ডা কম লাগে। তুমি আমাকে জড়িয়ে ধরো, তাহলে আমাদের ঠান্ডা কম লাগবে। আমি শিউলিপরির কথা মতো তাকে জড়িয়ে ধরি। আস্তে আস্তে আমি শিউলিপরির শরীরকে আলতোভাবে ছুঁয়ে দিচ্ছিলাম। শিউলিপরিও আমাকে একইভাবে ছুঁয়ে দেয়। আমি শিউলিপরির ঠোঁট দুটোকে হাতে স্পর্শ করি। শিউলিপরি আমাকে একটা চুমু দেয়। আমরা একে অপরের অনেক কাছে চলে এসেছিলাম। সব কিছু শেষ হওয়ার পর চারিপাশে বৃষ্টি পড়াও থেমে যায়। শিউলিপরি আমার বাড়িতে আমাকে নিয়ে আসে। আমরা একে অপরের সাথে কোনো কথা বলছিলাম না। আমরা দুজনেই দুজনকে দেখে লজ্জা পাচ্ছিলাম। এ কি হয়ে গেল, ছি, আমরা তো ওইটা আশা করিনি, কিন্তু যা হয়েছে এটার পেছনে আমাদের কোনো হাত ছিল না। শিউলিপরি সেদিন আমার থেকে বিদায় না নিয়েই সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু শিউলিপরি আমার সাথে দেখা করতে আসে না। আমি অনেক চিন্তায় পড়ে যাই।
শিউলি পরি কি আমার সাথে রাগ করলো? সে কেন আসছে না? আমি পারভেজকে সব কিছু ভুলে বলে সেদিন রাতে শিউলি পরি আমার খুব কাছে চলে এসেছিল। আমাদের একে অপরের সাথে অনেক কিছু হয়েছে। আমরা একে অপরের সাথে মেলামেশা করেছি, আমাদের ভেতরে সহবাস হয়েছে। সব কিছু শুনে আমার বন্ধু পারভেজ বলে, কি, তুই একটা পরীর সাথে সহবাস করলি? কিন্তু কেন বন্ধু, এগুলো করাটা কি খুব দরকার ছিল? আমি তখন বলি, দেখ বন্ধু, এখানে আমাদের কোনো হাত ছিল না। আর কি থেকে কি হয়ে গেল আমাদের মাথায় আসছিল না। যা হয়েছে ভুলবশত হয়ে গেছে। কিন্তু সে এখন আমার কাছে আসছে না। সে বোধহয় আমার উপরে রাগ করেছে। সে বোধহয় আমার কাছে আর কখনো আসবে না। বন্ধু পারভেজ, তাকে ছাড়া আমি বাঁচতে পারছি না, বিশ্বাস কর। আমার অনেক কষ্ট হচ্ছে। পারভেজ তখন বলে, এখন কি করব? সে যদি নিজে থেকে না আসতে চায় তাহলে তো আমরা তাকে খুঁজে বের করতে পারবো না, কারণ আমরা তো আর জানি না যে পরীদের দেশ কোথায়। আমি তখন পারভেজকে বলি, হ্যাঁ, আমি জানি না যে পরীদের দেশ কোথায়, কিন্তু আমি জানি তার দাদা কোথায় বসবাস করে। আমি যদি তার দাদার সাথে আবারও দেখা করতে পারি তাহলে দাদা ভাই আমাকে বলে দিতে পারবে কেন সে আমার কাছে আসছে না। তার দাদা আমাদের গ্রামের নদীতে বসবাস করে, কিন্তু কোন জায়গায় বসবাস করে সেটা আমি জানি না, কারণ আমাকে শিউলি পরি আকাশ পথে উড়িয়ে নিয়ে গিয়েছিল তার দাদার সাথে দেখা করাতে। আজ রাতেই আমি একটা নৌকা নিয়ে বের হয়ে যাব। কি যাবে আমার সাথে? যে করেই হোক সেই জাহাজটাকে আমার খুঁজে বের করতে হবে, যেখানে বসবাস করে শিউলি পরির দাদা। সেদিন রাতে একটা নৌকা নিয়ে আমি নদী পথে চারিপাশে খুঁজতে শুরু করি সেই জাহাজটাকে। সেদিন রাতে সারা রাত নৌকা পাই, কিন্তু তারপরও আমি সেই জাহাজটার সন্ধান পাই না। দিনের বেলা আমরা বাড়িতে ফিরে আসি। পরের দিন আমরা আবারও বের হয়ে যাই সেই জাহাজটা খোঁজার জন্য। সেদিন রাতেও আমরা সেই জাহাজটাকে খুঁজে পাই না। এইভাবেই একটি সপ্তাহ আমরা নৌকা বাইতে থাকি। একদিন রাতে আমি দেখতে পাই সেই জাহাজটা, দূর থেকে সেই জাহাজটাকে আমি দেখতে পাই। আমি তখন আমার বন্ধু পারভেজকে বলি, ওই যে দেখ, ওই যে জাহাজটা, ওই জাহাজের ভেতরেই শিউলি পরির দাদা বসবাস করে, ওদিকে নিয়ে যা। তখন পারভেজ বলে, কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখনই আমার মনে পড়ে যায় শিউলি পরি আমাকে বলেছিল এই জাহাজটা সাধারণ কোনো মানুষ তার চোখে দেখতে পায় না। আমি তখন আমার বন্ধু পারভেজকে বলি, বন্ধু পারভেজ, তুমি সেই জাহাজটা দেখতে পারবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। তুই আমাকে সেদিকে নিয়ে যা। আমি যেদিকে হাত দিয়ে ইশারা করছে। পারভেজ নৌকা চালাতে চালাতে আমাকে সেদিকে নিয়ে যায়। জাহাজের কাছে এসে আমি পারভেজকে বলি, বন্ধু, তুই এখানে অপেক্ষা কর, আমি এখনই আসছি। এটা বলে আমি সেই জাহাজের উপরে উঠে বসে আমি শিউলি পরির দাদার সাথে দেখা করি। আসসালামু আলাইকুম দাদা। দাদা ভাই আমার সালামের উত্তর নিয়ে বলে, আরে ফয়সাল, তুমি এখানে? হ্যাঁ দাদা, অনেক কষ্ট করে আপনার সন্ধান পেয়েছে। আমি জানি না শিউলি পরি এখন আমার কাছে আসছে না কেন। সে কি আমার সাথে রাগ করেছে? দাদা, আপনি বলে দেন না সে যেন আমার উপরে রাগ না করে। যা হয়েছে এটাতে তো আমার কোনো দোষ নেই, এই কারণে সে আমার কাছে আসা বন্ধ করে দেবে। তখন দাদা আমাকে বলে, দেখো, তোমাদের ভেতরে কি হয়েছে আমি জানি না, কিন্তু শিউলি পরি এখন আমার কাছে নেই। সে আবারও তাদের পরিদের দেশে ফিরে গেছে, কিন্তু যাওয়ার আগে আমাকে বলেছে সে আমার কাছে এই কারণে আর আসবে না যে আস্তে আস্তে আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ছে। এই কারণে সে আমার কাছে আর আসতে চায় না। সতে হলেও আমি একজন মানুষ, এই কারণে সে আমার কাছে আর আসতে চায় না। এটা শুনে আমি কান্না করে দেই। দাদা আমাকে বলে, দেখো দাদু ভাই, কান্না করে কি লাভ বলো? যা হওয়ার তা হয়ে গেছে। আমি চাই তুমি তোমার জীবনটাকে আবার নতুন করে সাজাও। তুমি শিউলি পরীকে ভুলে যাও। তুমি ভালো থেকো। আমি কান্না করতে করতে দাদাকে বলে, আমি ভালো থাকবো কিনা জানি না, কিন্তু প্রতি রাতে আমি শিউলি পরীর জন্য অপেক্ষা করব। এটা বলে আমি দাদা থেকে বিদায় নিয়ে সেই লঞ্চের বাইরে চলে আসি। আবারও সেই নৌকার উপরে উঠে আসে। আমার বন্ধু পারভেজ আমাকে বলে, কিরে, তুই কান্না করছিস কেন? কি হয়েছে? আমি তখন পারভেজকে সব কিছু খুলে বলি। পারভেজ আমাকে বলে, দেখ বন্ধু, তোর পরিবারে তুই একমাত্র সন্তান। তোকে নিয়ে তোর বাবা মার কত আশা। আমিও চাই যে তুই নিজেকে সামলিয়ে নে। তুই আবারও আগের মতো নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়। তুই শিউলি পরীকে ভুলে যা। মনে কর এটা কোনো খারাপ স্বপ্ন ছিল।
আমি আর পারভেজ আমাদের গ্রামে ফিরে আসে, কিন্তু আমি হাজার চেষ্টা করার পরেও শিউলিপুরীর কথা ভুলতে পারছিলাম না। আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কি আর করার, সে তো কখনোই আমার কাছে আসবে না। এভাবেই আমার দিনগুলো পার হতে থাকে। একদিন বাবা মা আমার কাছে এসে বলে, ফয়সাল, তুই বাড়িতে থাক, আমি তোর বাবাকে নিয়ে ঢাকায় যাচ্ছি, কিছু কেনাকাটা করতে হবে, তুই সাবধানে থাকিস, আমরা কালকের ভেতরেই চলে আসব। বাবা মা আমার থেকে বিদায় নিয়ে তার পরের দিন ঢাকার উদ্দেশ্যে রওনা করে। বাবা মা আর ফিরে আসে না। আমি বাবার ফোনে অনেকবার কল করি, কিন্তু বাবা ফোনটাও ধরছে না। এটা দেখে আমি আর পারভেজ অনেক চিন্তায় পড়ে যাই। আমি আমাদের থানায় চলে যাই। থানায় গিয়ে আমি আইনের সাহায্য নেই। আইনের সাহায্যে আমি জানতে পারি ঢাকায় একটা দুর্ঘটনার কারণে বাস অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা গেছে। এটা শুনে তো আমি কান্নায় ভেঙে পড়ি। আমার বন্ধু পারভেজ আমাকে সান্ত্বনা দিয়ে বলে, দেখ মামা, সবাই তো একদিন মারা যাবে, এখন তুই নিজেকে শক্ত কর, তুই ভেঙে পড়লে চলবে, আগে আয়, আমরা চাচা চাচির লাশগুলোকে গ্রামে ফিরিয়ে নিয়ে আসি। আমি আর পারভেজ সেদিনই ঢাকায় চলে আসি। অনেক কষ্ট করে আমার বাবা মার লাশগুলোকে গ্রামের বাড়িতে নিয়ে আসে। তারপর সবাই মিলে জানাজা পড়ে তাদেরকে কবরস্থ করে। আমি কবরের সামনে বসে অনেক কান্না করছিলাম আর বলছিলাম, বাবা মা, তোমরা আমাকে রেখে চলে গেলে, আমি তো এখন একা হয়ে পড়লাম, এখন আমার কি হবে? আমার তো আর কেউ রইল না মা, আমাকে কে দেখে রাখবে? কে বলবে ফয়সাল, রাতের বেলায় বাইরে যাস না, ভয় পেলে আমাকে ডাকিস? কে বলবে বাবা, তোর কোনো টাকা লাগলে আমাকে বলিস? আমি খুব কান্না করছিলাম। পারভেজ আমাকে অনেক সান্ত্বনা দিয়ে বলছিল, দেখ, সবাই তো একদিন মারা যাবে, তুইও মারা যাবি, আমিও মারা যাব, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, এটাই আমাদের নিয়তি, এটা আমাদের মেনে নিতে হবে। পারভেজ আমাকে তার বাড়িতে নিয়ে আসে। পারভেজের বাবা মা আমার কাছে এসে বলে, বাবা ফয়সাল, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন তুমি ভেঙে পড়লে চলবে, আসো খেতে আসো। তারা আমাকে অনেক কষ্ট করে কিছু খাবার খাওয়ায়। খাবার খাওয়ার পর পারভেজ আমাকে নিয়ে তার ঘরে ঘুমিয়ে পড়ে। এইভাবেই সময় পরিবর্তন হতে শুরু করে। আমি সময়ের সাথে নিজেকে মানিয়ে নিই। এখন আমি অনেক একা হয়ে পড়েছি। গ্রামবাসী সবাই আমাকে বলে, তুমি একটা বিয়ে করে ফেলো, তাহলে তোমার নতুন একটা পরিবার হবে। কিন্তু আমি বিয়ে করছিলাম না। একদিন রাতে বাবা মার কথা অনেক মনে পড়ছিল। সেদিন আমি অনেক কান্না করি। কান্না করতে করতে যে কখন ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। গভীর রাতে আমি অনুভব করি কেউ একজন আমার মাথার কাছে বসে আছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমার মাথার কাছে বসে আছে শিউলি পরী। শিউলি পরীকে দেখে আমি উঠে বসি। শিউলি পরী তখন আমাকে বলে, আমাকে মাফ করবে, আমি চলে গিয়েছিলাম তোমার ভালোর জন্য, কিন্তু আবার ফিরে এলাম তোমার ভালোর জন্য। তুমি এত একা হয়ে পড়েছ যে তোমার এই একাকিত্ব আমি আর দেখতে পাচ্ছিলাম না। আমি শিউলি পরীকে জড়িয়ে ধরে বলে, আমার বাবা মা মারা গেছে, তুমি জানো, আমি না অনেক একা, কেউ রইল না আমার এই পৃথিবীতে। শিউলি পরী বলে, তুমি একা হবে কেন, আমি তো আছি। আজকে আমি তোমাকে আমার পরীদের দেশে নিয়ে যাব, এখানে আর তোমার থাকার দরকার নেই, চলো তুমি আমার সাথে যাবে। যাবে তো নাকি? আমি বলি, হ্যাঁ যাব, কিন্তু চলে যাওয়ার আগে আমি আমার বন্ধু পারভেজের সাথে একটিবার দেখা করতে চাই। শিউলি পরী তখন আমাকে নিয়ে আমার বন্ধু পারভেজের বাড়িতে আসে। আমি পারভেজের সাথে দেখা করি। পারভেজ আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, তুই চলে যাবি, এটা ভেবে আমার অনেক খারাপ লাগছে, কিন্তু তোকে শিউলি পরী তার সাথে করে নিয়ে যাবে, এটা ভেবে আমার অনেক আনন্দ হচ্ছে। আমি জানি তুই তাকে কতটা ভালোবাসিস, আর সেও তোকে অনেক ভালোবাসে। আমি মন থেকে সবসময় তোদের জন্য দোয়া করব। শিউলি পরী এগিয়ে এসে বলে, পারভেজ, তুমি অনেক ভালো একটা ছেলে, আমরা মাঝে মাঝেই তোমার সাথে দেখা করতে আসব। এটা বলে আমি আর শিউলি পরী পারভেজের থেকে বিদায় নেই। তারপর শিউলি পরী তার ডানার মাধ্যমে আমাকে নিয়ে উড়তে উড়তে তাদের পরীরাজ্যে চলে আসে। পরীদের রাজ্যে আসার পর শিউলি পরী আমাকে নিয়ে তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয়। তার বাবা মা আমাকে বলে, তোমাকে আমার মেয়ের জামাই হিসাবে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, তুমি কতটা ভালো সেটা আমরা জানি,
তোমার মনটা অনেক ভালো। তুমি আজকে থেকে আমাদের এই রাজ্যে থাকতে পারো। তুমি চিন্তা করো না, আজকে থেকে আমরা সবাই তোমার আপন। আমরাই তোমার বাবা মা। এই জগৎটা এখন থেকে তোমারও। তার কিছুদিন পরে শিউলিপরির বাবা মা আর সেই জগতে থাকা সকল জিনপরীরা মিলে আমাকে আর শিউলিপরীকে বিয়ে করিয়ে দেয়। বিয়ের পর আমি পরীদের দেশেই থাকতে শুরু করি। এখানে থাকা সকল জিনপরীরা আমার কাছের মানুষ। শিউলিপরি আমাকে সবসময় দেখে রাখে। আমি আর শিউলিপরি মাঝে মাঝেই আমার বন্ধু পারভেজের সাথে দেখা করার জন্য পৃথিবীতে আসে। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই গল্পটি? আমি আশা করি এই গল্পটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এই গল্পের বিষয়ে যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।